সকাল সকালে রান্নাঘরে এলে মোহিনীকে উচিত শিক্ষা দেয় পৃথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান, রুদ্র ও মেঘমালা অরিনকে নিজেদের ঘরে রাখে। এরপরে দেখা যায় সেখানে এলে অরিনকে বলতে থাকে, আচ্ছা অরিন, মোহিনীর ব্যাপারে তোমার কাছে কি কি ডকুমেন্টস আছে সেগুলো আমাদের দাও। আমরা আমরা মোহিনীর ব্যাপারটা দেখতে চাই। আমরা আমরা ওর ব্যাপারটা খুঁটিয়ে দেখতে চাই যে ও আসলে আসলে ওর ব্যাকগ্রাউন্ডটা কেমন। তখন এই কথা শুনে অরিন বলতে থাকে, খুঁটিয়ে দেখার কি আছে, এটাই তো আমি বুঝতে পারছি না। এভাবে এভাবে কেন তোমরা মোহিনীকে চার্জ করছো সেটা একটু আমাকে আমাকে খোলাখুলি ভাবে বলবে। তখন বিহান বলতে থাকে, তুই এভাবে কথা বলছিস কেন অরিন? তুই বুঝতে পারছিস না আমরা কেন মোহিনীর ব্যাপারটা নিয়ে এতটা ভাবছি? তুই একদমই একদমই অবুঝ নয় যে যেটা সেটা তুই বুঝতে পারছিস না। তখনই রুদ্র অরিনকে বোঝাতে থাকে, অরিন, তো ওই মহিলাটার বয়স অনেক বেশি, আমাদের থেকেও বড়। তুই তুই একটা বাচ্চা ছেলে, তোকেও কি করে ফাঁসালো সেটা তো আমাদের জানতে হবে, তাই না? তখনই বিহান বলতে থাকে, আচ্ছা অরিন, সত্যি করে বলতো, তোর মোহিনীর সঙ্গে কোথায় দেখা হয়েছিল? কোথায়? তোর তো আমার জানার মতো তোর তো কলেজে দেখা হবার কথা নয়, কারণ উনি অনেকটাই বয়সে বড়, আর উনি এখন জব করতেন শুনলাম। আর তুই তো কলেজে থাকতি, তাই না? তখন এই কথা শুনে অরিন বলতে থাকে, ওই তো পার্টিতে গিয়ে। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, মিথ্যে বলছিস কেন? পার্টিতে তোর কি করে দেখা হতে পারে? আমার জানা মতো তুই তো তোর ফ্রেন্ড সার্কেল ছাড়া কারোর সঙ্গে পার্টিতে যাস না। এ কথা শুনে বিহান বলতে থাকে, তার মধ্যেও তো অনেকে আসে, তাই না? হতে পারে তো আমার বন্ধুর বন্ধু। তখন এ কথা শুনে দেখা যায় রুদ্র বলতে থাকে, তুই এভাবে কেন কথা বলছিস? তখনই অরিন বলতে থাকে, তোমরা তোমরা যেটা করছো একদম ঠিক করছো না। আমি আমি ঠিক করেছি যে আমি আমি এবার নিজেদের বিজনেসটা জয়েন করব। এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন মেঘমালা বলতে থাকে, সত্যি অরিন, তোমার মাথাটা বেশ ভালোভাবে খেয়েছে মেয়েটা। তুমি যে ছেলেটা কিনা কখনো কখনো বিজনেসের ব্যাপারে কথা বলতে চাইতো না, সেই ছেলেটা আজকে নিজে এসে বলছে যে ও বিজনেসের ব্যাপারে জয়েন করবে। এটা এটা সত্যিই অবাক করা বিষয়। মেয়েটা তোমাকে সত্যিই একদিনে খুব ভালোভাবে তৈরি করেছে। এই কথা শুনে অরিন বলতে থাকে, বৌদি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এই বলেই অরিন চলে যায়। তখন মেঘমালা বলতে থাকে, বিহান, বুঝতে পারছো মেয়েটা কতটা কতটা ধুরন্ধর? কিন্তু কিন্তু মেয়েটা সবকিছু এতটা ফ্রেশ দেখে মনে হচ্ছে মেয়েটা অনেক ভদ্র, অনেক ভালো। কিন্তু আমার কেন যেন মনটা খচখচ করেই যাচ্ছে। এদিকে দেখা যায় কম্পাস মোহিনীকে বলতে থাকে, আপনি আপনি ঘুমিয়ে পড়ুন। আসলে আমার কিছু পড়াশোনা আছে, তো সামনে আমার এক্সাম, তাই আমাকে পড়তে হবে। আপনার কোনো ডিস্টার্ব হবে না তো? তখনই মোহিনী বলতে থাকে, না না কম্পাস, আমার কোনো ডিস্টার্ব হবে না। তুমি তুমি ছোট্ট একটি মিষ্টি মেয়ে, তোমাকে যত দেখছি আমি ততই অবাক হচ্ছি। তুমি এত অল্প বয়স, তারপরেও তুমি আমার কথাগুলো বুঝতে পারলে, কিন্তু ওরা ওরা এতটা বড় হয়ে শিক্ষিত হয়ে আমার কষ্টটা বুঝতে পারলো না। বিশ্বাস করো কম্পাস, আমি এখানে কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। ওনারা ভাবছে যে আমি কোনো উদ্দেশ্য নিয়ে এসেছি। আমি শুধু চেয়েছি যে এই পরিবারটা যেন আমাকে আমাকে এভাবে সুতোয় বেঁধে রাখে, ঠিক যেভাবে তোমাকে সবাই ভালোবাসে। আমি জানি যে তুমি যদি সবাইকে বলো তবে সবাই আমাকে মেনে নেবে, কারণ কারণ এ বাড়িতে সবাই তোমাকেই ভালোবাসে। আমার জন্য তোমাকে সবার কাছে ছোট হতে হলো কম্পাস। তখন কম্পাস বলতে থাকে, না সেরকম কিছুই নয়, কিন্তু কিন্তু একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনার আর অরিনের কোথায় দেখা হয়েছিল বলুন তো? তখনই মোহিনী বলতে থাকে, আমরা দুজনে একটা পার্টিতে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের দুজনের পরিচয়। সেখান থেকে আমাদের কথা হয়, আর তারপরে আমরা আমরা এই একে অপরকে ভালোবেসে ফেলি। আর অরেঞ্জ ছেলেটা অনেক ভালো, অনেক অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। এই কথা শুনে কম্পাস মনে মনে বলতে থাকে, আমি আমি তোমার ব্যাপারটা অবশ্যই বুঝতে শুরু করেছি। আমার আমার নেটওয়ার্কও এখনই এখনই কাজ করতে শুরু করে দেবে। আমি তোমাকে তোমাকে কিভাবে এক্সপোজ করবো সেটা তোমাকে ভাবতে হবে, তাই না? তুমি হঠাৎ এরকম ধূমকেতুর মতো এসে আবির্ভূত হলে, এটা তো আমাকে জানতে হবে। এটা এটা কি কোনোভাবে কোইন্সিডেন্স হয়ে এসেছো, নাকি নাকি তুমি প্রিপেয়ার্ড প্ল্যান করে এসেছো, সেটাও তো আমাকে জানতে হবে, তাই না? এরপরে দেখা যায় মোহিনী শুয়ে পড়লে তখনই কম্পাস ল্যাম্পপোস্ট জ্বালিয়ে পড়তে শুরু করে। এরপরে কম্পাস পড়তে বসলে তখন কম্পাস মনে মনে বলতে থাকে, আমার কেমন যেন সবকিছু বিশ্বাস হচ্ছে না। সবকিছু কেমন যেন গোলমেলে লাগছে। মনে হচ্ছে কোনো ঝামেলা আছে, কোনো না কোনো ঝামেলা তো 100% আছে, কিন্তু সেই ঝামেলাটা কি আমাকে জানতে হবে। এরপরে কম্পাস দেখতে থাকে যে মোহিনী ঘুমিয়েছে কিনা। এদিকে দেখা যায় মোহিনী না ঘুমিয়ে ভাবছে কি করে চৌধুরীদের পথে বসাবে, কি করে কম্পাস ও সবাইকে একে একে শেষ করবে। কম্পাস ও তার পরিবারকে কিছুতেই মোহিনী সুখেতে থাকতে দেবে না। মোহিনীকে অনেক অনেক মোহিনীর
অনেক জ্বালা আছে এই বাড়ির উপরে, সব জ্বালা মেটাবে মোহিনী এবার। এরপরে দেখা যায় সকালবেলা মোহিনী কম্পাসকে ঘুম থেকে ডেকে দেয় আর টানতে টানতে নিচে নিয়ে আসে। সেখানে নিয়ে এসে মোহিনী বলতে থাকে, প্লিজ কম্পাস, তুমি আমাকে হেল্প করতে পারো, একমাত্র তুমিই পারো, তাছাড়া তাছাড়া কেউ পারে না। আমি আজকে সবার জন্য রান্না করব, তুমি আমাকে প্লিজ হেল্প করো, আমি তো সবকিছু জানি না, কোথায় কি আছে, কে কোথায় কি রেখেছে সেগুলো একটু দেখিয়ে দেখিয়ে দিবে। তখন কম্পাস বলতে থাকে, কেন তুমি রান্নাঘরে ঢুকবে কেন? এটা যদি কাকিমুনি জানতে পারে, কাকিমুনি অনেক রেগে যাবে। আজকে প্লিজ এরকম করো না, দু একদিন যাক, তারপরে তারপরে কাকিমুনিকে বলে তুমি না হয় রান্নাঘরে ঢুকে যেও। তখনই মোহিনী বলতে থাকে, আমি সবাইকে সারপ্রাইজ দিতে চাই, আমি সবার জন্য খাবার তৈরি করতে চাই, আর সেই খাবারগুলো বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে চাই আমি। তখনই কম্পাস বলতে থাকে, আপনি আপনি বেশি বাড়াবাড়ি করছেন না? এরকম করে যদি যদি আপনি রান্নাঘরে ঢোকেন তবে কিন্তু কাকিমা, তারপরে মা, সবাই ওরা রাগ করবে। তখন মোহিনী কম্পাসকে জোরাজুরি করতে থাকলে মোহিনীর জোরাজুরিতে কম্পাস যেতে রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় তখনই কম্পাস মনে মনে বলতে থাকে সে যে রাতের কথা। কম্পাস রাতের বেলায় সোশ্যাল মিডিয়ায় মোহিনীর সমস্ত কিছু ঘেটে দেখেছিল, কিন্তু সেখানটায় একদম রিফ্রেশ, কোনো রকম কোনো ঘাবলা নেই, কোনো রকম কোনো ঝামেলা নেই, পুরো পুরো প্রোফাইলটাই একদম একদম নিখুঁত। এ কথা শুনে তখন কম্পাস বলতে থাকে, এটা কি করে সম্ভব? একটা মানুষের প্রোফাইল এতটা নিখুঁত কি করে হতে পারে? মনে হচ্ছে ইচ্ছে করে সুন্দর করে সাজানো, এত সুন্দর করে সাজানো, চাঁদ বলার মতো না। এটা এটা কি করে হতে পারে? উনি কি সত্যি এতটা ভালো, নাকি মুখোশ পরে আছে? আমাকে আমাকে সবটা বুঝতে হবে। এরপরে দেখা যায় কম্পাস সোশ্যাল মিডিয়ায় মোহিনীর সমস্ত ডিটেলস খুঁজতে থাকে। এরপরে কম্পাস বলতে থাকে, যদি সত্যি মোহিনী আপনি কোনো দুষ্ট লোক হয়ে থাকেন তবে তো সেই ডিটেলস আমার কাছে আসবে। এরপরে দেখা যায় কম্পাস এসব কিছু ভাবছে, ঠিক তখনই মোহিনী বলে ওঠে, কি ব্যাপার কম্পাস, কি ভাবছো? এভাবে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো, কি কোনো কিছু ভাবছো? তখনই কম্পাস বলতে থাকে, না না, কি ভাববো, কিছু ভাবছি না। এরপরে মোহিনী বলতে থাকে, বলো, তুমি আমাকে হেল্প করবে, তুমি ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না, আর তুমি যদি হেল্প করো তবে আমি বাড়ির সবার জন্য রান্না করতে পারবো, এটা আমি নিশ্চিত। তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে, আপনার যেটা ভালো হয় সেটাই করুন। আপনি যেহেতু রান্না করতে চাইছেন সেখানে তো আমার বারণ করার কোনো কারণ নেই, তাই না? তাই আপনি রান্না করতে পারেন, আমার আমার কোনো ঝামেলা হবে না। এই কথা শুনে দেখা যায় তখনই কম্পাস বলতে থাকে, কম্পাসের কথা শুনে মোহিনী বলতে থাকে, আমি আমি সত্যি সত্যি এই বাড়ির জন্য সবকিছু করতে চাই, আমার এই বাড়িটা অনেক ভালো লাগে। কম্পাস, তুমি এই বাড়িতে কত আদরের, আমিও যদি ঠিক এভাবে আদরে হয়ে উঠতে পারতাম। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ, পারবেন না কেন? অবশ্যই পারবেন। আপনি সবার মন জয় করে চলবেন, তবে আপনি অবশ্যই সবার আদরের হয়ে উঠতে পারবেন। তখন এ কথা শুনে মোহিনী বলতে থাকে, আমি কি তোমার মতো জিনিয়াস বলো? আমাকে অয়ন বলেছিল তুমি নাকি অনেক জিনিয়াস, তুমি নাকি সবকিছুতেই পারদর্শী, সবকিছু অনেক ভালো বোঝো। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, এসব বাদ দিন তো। এরপরে মোহিনীকে নিয়ে রান্নাঘরে চলে যায় কম্পাস। সেখানে গিয়ে যা 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 জিনিসপত্র দরকার সবকিছু কম্পাস ও প্রিয়া বের করে দিতে থাকে। এরপরে দেখা যায় এদিকে এদিকে বিহান ফোনে কথা বলছে, মোহিনীর বিষয়ে ফোনে কথা বলছে, যে যে করে হোক এই মেয়েটার ব্যাপারে আমাদের জানতেই হবে, প্রয়োজনে প্রয়োজনে আমাদের পুলিশেও জানাতে হবে, কারণ কারণ আমাদের না জানি এভাবে চৌধুরী বাড়িতে হুটহাট করে একটা মেয়েকে তো আমরা আনতে পারি না, তাই না? ওর কোনো কোনো পরিচয়পত্র আমাদের কাছে নেই, ওর কাছে যদি পরিচয়পত্র চাইছি তবে ও কেমন যেন আমতা আমতা করছে, মনে হচ্ছে কোনো কোনো গরমিল আছে, তা না হলে কেন কেন এভাবে ভয় পাবে? ওকে দেখেও মনে হয় যে ও সবসময় ভয় ভয় চোখেই থাকে। তখনই বিহান বলতে থাকে, আমার আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার এসব মোটেও ভালো লাগছে না, মনে হচ্ছে এ বাড়ি ছেড়ে চলে যায়, একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। তখনই রুদ্র বলতে থাকে, এসব কি বলছিস বিহান? আমরা যদি বাড়ি ছেড়ে চলে যাই তবে তবে আমাদের মা বাবা ওদেরকে কে দেখবে বল? তখনই বিহান বলতে থাকে, তার কারণেই তো। তখনই বিহান বলে ওঠে, আর কম্পাসটাকেও বলি হারি, ও বললো থাকার কথা, ড্যাং ড্যাং করে চলে গেল। এর কথা শুনে হাসতে থাকে মেঘমালা ও রুদ্র। তখনই বিহান বলতে থাকে, হাসির কি হলো? আমি কি হাসির কথা বলেছি যে তোমরা হাসছো? তখনই মেঘমালা বলতে থাকে, না না, তুমি তো হাসির কথা বলনি, আর আমরা হাসছি কেন? এই রুদ্র, তুমি হাসছো কেন বলো তো? তখনই বিহান বলতে থাকে, সত্যি আমার আমার আর ভালো লাগছে না। এদিকে এদিকে দেখা যায় মোহিনী নিজে রান্না বান্না শুরু করে দিয়েছে। এরপরে রান্না শেষ হলে সবাইকে ডাকতে থাকলে একে একে সবাই নেমে আসে। পৃথাকে নামিয়ে নিয়ে আসে ঋতুজা। তখনই দেখা যায় মোহিনীকে রান্নাঘরে দেখে অবাক হয়ে যায়। মোহিনী রান্নাঘরে
লুচি বেলছে ও লুচি ভাজছে। এটা দেখতে পাই পৃথা কম্পাসকে বলতে থাকে, কম্পাস কি হচ্ছে এসব? ওই মহিলা এখানে কেন? ওই মহিলা আমার রান্নাঘরে কেন ঢুকেছে? রান্নাঘরটা তো আমার, তাই না? আমি তো প্রত্যেকদিন ব্রেকফাস্ট বানাই। আমি তো ওনাকে বলিনি যে রান্নাঘরে ঢুকে ব্রেকফাস্ট বানাতে। তবে তুই কেন ওই মহিলা কেন ওখানে ঢুকেছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? তখন কম্পাস বলতে থাকে, কাকিমুনি আমাকে বলেও ঢুকেছে। ওর নাকি একটু ইচ্ছে হয়েছে যে আজকের দিনটা ও সবাইকে রান্না করে খাওয়াবে। খাওয়াক না। তখন এই কথা শুনে দেখা যায় ঋতুজা অবাক হয়ে যায়। ঋতুজা মনে মনে বলতে থাকে, কম্পাস মা তুই কি করতে চাইছিস? সত্যি তোর কথাগুলো আমি বুঝতে পারছি না। তোর কথাগুলো আমার কেমন যেন পুরোটাই মাথার উপর দিয়ে যাচ্ছে। এরপরে দেখা যায় তখন অরিন এসে পৃথাকে বলতে থাকে, মা একটু খেয়ে দেখো না, ওর রান্নার হাতটা না অনেক ভালো। আমি খেয়েছি, ওর রান্না আমি খেয়েছি, অনেক অনেক মজা। তখনই পৃথা রেগে গেলে ঋতুজা এসে পৃথাকে শান্ত করে আর বলতে থাকে, প্লিজ পৃথা এভাবে রেগে রেগে যাস না বোন। এভাবে রেগে যাওয়াটা ঠিক নয়। আমরা সবটা দেখছি কি করে সবকিছু সমাধান করা যায়। তখন পৃথা বলতে থাকে, দিদি ভাই আমার এসব এসব সত্যি মোটেই ভালো লাগছে না। এরপরে তখনই দেখা যায় কম্পাস আলুর দম নিয়ে যাবে, তখন বিহানের সামনে বারবার ধাক্কা খেতে থাকে। ঠিক তখনই বিহান কম্পাসকে ধরে পাশ ফিরিয়ে দিয়ে বিহান পাশ দিয়ে চলে যায় আর বলতে থাকে, ধাক্কাধাক্কি কম করে করো। এরপরে মেঘমালা ও রুদ্র সেখানে এসে মোহিনীকে রান্নাঘরে দেখে অবাক হয়ে যায় মেঘমালা কম্পাসকে বলতে থাকে, একমাত্র তোর কারণেই আজকে এই সবকিছু হচ্ছে। এদিকে দেখা যায় পৃথা অসুস্থ হয়ে পড়লে ঋতুজা পৃথাকে বারবার বলতে থাকে, প্লিজ ছোট এভাবে ভেঙে পড়িস না। এভাবে ভেঙে পড়াটা ঠিক হচ্ছে না। তুই কেন ভেঙে পড়ছিস বল? তখনই দেখা যায় পৃথা বলতে থাকে, তুমি তো এখানে ঢুকেছো ঠিক আছে, কিন্তু তুমি কি কারোর থেকে পারমিশন নিয়েছো? তুমি জানো কে কি খায়? এই রান্নাঘরটা শুধুমাত্র আমার। এই রান্নাঘরে আমি ছাড়া আর কেউ ঢুকতে পারে না। তুমি এই রান্নাঘরে কার পারমিশনে ঢুকেছো বলো? তখনই দেখা যায় মেঘমালা কম্পাসকে বলতে থাকে, শোন কম্পাস, আজকে তোর কারণে বাড়িতে অশান্তি। কেন ওকে বরণ করে ঘরে তুলে নিলি? কালকে বরণ করলি আর আজকে নির্লজ্জের মতো রান্নাঘরে ঢুকে গেছে। মেয়েটাকে তুই বুঝতে পারছিস ওর মতলব কি? তখন এ কথা শুনে দেখা যায় তখনই কম্পাস বলতে থাকে, দিদি ভাই কি করতাম বলো আমাকে? আমি যে কেন করছি এটা সেটা আমি খুব ভালো করেই জানি। ওকে ধরতে হলে আমাকে ওর মতো করে চলতে হবে। আমাকে বুঝতে হবে যে ওর আসল উদ্দেশ্যটা কি। এরপরে দেখা যায় সবাই খেতে বসেছে। ঠিক তখনই দেখা যায় রশ্মিকা এসে অরিনকে বলতে থাকে, বাহ দাদা, তুই তো দেখছি ওই মহিলার জন্য কথা বলার জন্য সবসময় মুখে কথা বাঁধিয়ে রেখেছিস। ওই মহিলার বিয়ে করার পরে তোর মুখে দেখছি কথা ফুটেছে। তখন এই কথা শুনে অরিন বলতে থাকে, এসব কি বলছিস? এসব তুই কি বলছিস বলতো? মুখ সামলে কথা বল, ভদ্রভাবে কথা বলার চেষ্টা কর। তখনই রশ্মিকা বলতে থাকে, আমাকে ভদ্রতা শেখাতে আসিস না। ওই দেখ যে দিদিকে ছাড়া তুই কিচ্ছু বুঝতে না। সারাক্ষণ দিদির পিছু পিছু ঘুরতি। আজ সেই দিদি এভাবে রাগ করে বসে আছে। যা গিয়ে দিদির রাগ ভাঙায়। এখানে মিছাই ন্যাকামো না দেখে গিয়ে দিদির রাগ ভাঙিয়ে নিচে নিয়ে আয়। এরপরে দেখা যায় এই যে কথা সেই কাজ। তখনই অরেঞ্জ সেখান থেকে উঠে যায়। সেখান থেকে উঠে উপরে চলে যায়। এদিকে দেখা যায় মেঘমালা কম্পাসের উপরে রেগে যায় আর বলতে থাকে, শুধুমাত্র তোর কারণে আজকে এই সমস্যাটা হচ্ছে। তোকে আমি বারবার বলেছিলাম যে এসবের মধ্যে নিজেকে জড়াস না, কিন্তু তুই কে শুনে কার কথা? তুই তো এসব করবি। এখন আমাকে আর বলে কি হবে? এরপরে দেখা যায় মেঘমালাকে সবাই মিলে কথা শোনাতে থাকে। তখনই মেঘমালা বলতে থাকে, সত্যি আপনি বেশি বাড়াবাড়ি করছেন। তখনই দেখা যায় মোহিনী মেঘমালাকে দিদি বলে ডাকলে রেগে যায় মেঘমালা বলতে থাকে, আপনার থেকে বয়সে আমি অনেক ছোট, তাই আমাকে দিদি বলে ডাকবেন না, আমার একটা নাম আছে। এ কথা শুনে দেখা যায় তখনই মোহিনী বলতে থাকে, এমা আপনারা আমার বয়সে বড় হলেও সম্পর্কতে বড়, তাই না? তাই আমি যেভাবে আপনাদের ডাকছি সেটাই তো ঠিক, সেটাই তো ফ্যাক্ট, এটাই তো ভদ্রতা, এটাই তো সভ্যতা, তাই না?